ডাকসু বিজয়ী তাসনিম জুমা কিংবা রাফিয়া খন্দকার কাকে না চিনেন? খুব বেশি দিন আগে নয়, মাস কয়েক আগেও তারা বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে হাসিনা পলায়নের পর জামাত শিবিরের কাজে মুগ্ধ হয়ে তারাই এই দলে যোগ দিয়েছেন। জুমা কিছুদিন আগেও বিএনপি সমর্থনের কথা বললেও এখন তার মুখে জামাত শিবিরের প্রশংসাই বেশি। কেবল প্রশংসা নয়, সেই সাথে তিনি তার চালচলনেও কতটা পরিবর্তন এনেছেন সেটাও নিশ্চয়ই খেয়াল করেছেন। কেবল জুমা কিংবা রাফিয়া নন, ডাকসুর বাইরে জাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতেও ছাত্রীরা জামাত শিবিরে যোগ দিয়েছেন। এর বাইরে আরও লাখ লাখ সাধারণ শিক্ষার্থী প্রতিনিয়ত এই দলের প্রতি মুগ্ধতার কথা বলেছেন। কেবল শিক্ষার্থীরাই নন, হাসিনা পলায়নের পর অনেক এলিট শ্রেণীর নারীরাও জামাত শিবিরে আকৃষ্ট হয়ে পড়েছেন। তার সবচেয়ে বড় উদাহরণ মোনামি ম্যাম। বিগত সরকারগুলো ১৬ বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের করের টাকা খরচ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে দমন করার চেষ্টা করেছে। এই উদ্দেশ্য পূরণের জন্য দেশের তথাকথিত সুশীল সমাজ, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমগুলোকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রতিটি গণমাধ্যমকে প্রতিদিন জামাত শিবির সম্পর্কে একটি নেতিবাচক প্রতিবেদন প্রচার করার নির্দেশ দেওয়া হতো এবং যারা এই নির্দেশ মানত তাদের পুরস্কৃত করা হতো। এই ব্যাপক অপপ্রচারের উদ্দেশ্য ছিল জনগণের মনে জামাত শিবির সম্পর্কে একটি ভীতিকর ধারণা তৈরি করা, যাতে তাদের নাম শুনলেই মানুষ ভয় পায়। তবে হাসিনা পলায়নের পর তাদের ধারণা বদলে গেছে। তাই তো নানান সময় নানান এলিট শ্রেণীর নারীকেও জামাত শিবিরের প্রশংসা করতে দেখছি। এই যেমন মোনামি ম্যাম বলছিলেন, মহিউদ্দিন শিবির হলে শিবিরই ভালো। তাসনিম জুমা বলেন, শিবির নারী বিদ্বেষী নয়, নারীদের সবচেয়ে বেশি সম্মান তারাই করে। রাফিয়া কিংবা তাহরিমারাও বলতে বাধ্য হন, নৈতিক দিক থেকে শিবিরই সেরা। জামায়াত ক্ষমতায় গেলে তাদের জন্য পর্দাও করতে আপত্তি নেই, কারণ পর্দায় ক্ষতি নেই, বরং লাভ আছে। অভিযোগ করা হয়েছে যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা ক্ষমতা ও ব্যক্তিগত লোভের জন্য রাজনীতি করে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি ও জায়গা দখল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। পক্ষান্তরে জামাত শিবিরের কর্মীরা আখিরাতের বা পরকালের সওয়াবের আশায় নিজেদের পকেট থেকে টাকা ও সম্পদ দিয়ে রাজনীতি করেন এবং কর্মীদের মনোনয়ন ও মানুষের সমস্যার সমাধানে ব্যস্ত থাকেন। জামায়াত শিবিরে কেবল মুসলিমরাই নন, হিন্দুরাও মুগ্ধ। ৫ আগস্টের পর সুযোগ সন্ধানীরা যখন হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর চালাচ্ছিল, তখন জামায়াত শিবিরের নেতাকর্মীরা সারা রাত জেগে তাদের অতন্দ্র প্রহরী হিসেবে পাশে দাঁড়িয়েছিল ও সহযোগিতা করেছিল। এই ঘটনার পর হিন্দুদের মধ্যে জামায়াতের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছে এবং অনেকে তাদের অমুসলিম শাখায় যোগ দিচ্ছেন। কৃষ্ণ বালা রানী নামের একজন হিন্দু নারী তার ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামের অর্থ সংগ্রহ পদ্ধতি সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনেকে জামায়াতকে জোর করে টাকা আদায়ের অভিযোগ করলেও বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার পরিবার দীর্ঘকাল ধরে স্বেচ্ছায় জামায়াতের অমুসলিম শাখায় আর্থিক অনুদান দিয়ে আসছে এবং তার ছোট বোন, মেজ বোন, দাদারাও নিয়মিতভাবে কম বেশি টাকা দিয়ে থাকেন। তিনি নিশ্চিত করেছেন যে এই টাকা সমাজের কল্যাণে ব্যয় করা হয়। কৃষ্ণ বালা রানী জামায়াত ক্ষমতায় এলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সহ সকল জাতিগোষ্ঠীর ন্যায্য অধিকার ফিরে পাওয়ার বিশেষ আশাবাদী। তিনি বিশ্বাস করেন যে জামায়াতের শাসনামলে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় নিরাপদ থাকবে এবং ধর্ম পালনে কোনো বাধা থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেনিল তাসনিম জয়া নামের একজন সুপরিচিত ব্যক্তির দেওয়া একটি পোস্টও ভাইরাল হয়। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ২০০৫ সালে যখন তিনি ৩য় শ্রেণীর ছাত্রী ছিলেন, তখন প্রতিদিন স্কুল যাওয়ার পথে রাস্তায় রক্ত পড়ে থাকতে দেখতেন। তার আম্মুকে জিজ্ঞেস করলে বলতেন, শিবিরের মানুষের রক কাটে। এই কথাটি আরও আগে থেকেই প্রচলিত ছিল এবং শিবির শুনলেই সবাই একই কথা বলতো। তবে মজার ব্যাপার হলো, জয়ের মতে শিবির কারো রক কেটে দিত না, ওইগুলো ছাত্রলীগ আর ছাত্রদলের মারামারিতে রক্ত ঝরত। বড় হওয়ার পর যখন তিনি রাজশাহী থেকে ঢাকায় আসেন, তখন তিনি বুঝতে পারেন যে শিবির অবশ্যই আক্রমণাত্মক, তবে সেই আক্রমণাত্মক মনোভাব শুধুমাত্র ছাত্রলীগের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য শিবির কখনো ভয়ানক ছিল না বলে তিনি মত প্রকাশ করেন। মেহেনিল তাসনিম জয়ার মতে, যে কেউ চাইলেই ছাত্র শিবির হতে পারে না, তারা যাকে দলে নেয় শুধু তারাই হয়। ছাত্র শিবির করতে হলে যোগ্যতা লাগে এবং তুখুর মেধাবী হতে হয়। উদাহরণস্বরূপ বুয়েটের ছাত্ররা বেশি বেশি শিবির করে বলে তিনি উল্লেখ করেন। ছাত্র শিবিরের নিজস্ব সংবিধান এবং নিয়ম কানুন আছে, যার মধ্য দিয়ে যেতে হয়। ফরম পূরণ করার পর যদি কোনো প্রার্থীকে যোগ্য মনে করা হয়, তবেই সে ছাত্র শিবিরে যোগ দিতে পারে। তিনি আরও বলেন, ছাত্র শিবির কর্মীদের আচরণ অত্যন্ত নম্র ও ভদ্র। তারা ভীষণ সংগঠিত এবং কথা দিয়ে কথা রাখে। তারা কারো সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে তার বিরুদ্ধে কোনো
কোনো পদক্ষেপ নেয় না এবং অনুমানের উপর চলে না। এই বৈশিষ্ট্যগুলোই ছাত্র শিবিরকে অন্যদের থেকে আলাদা করে তোলে বলে জয়া মন্তব্য করেন। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক কৌশল এবং জনসম্পৃক্ততার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দলটির দীর্ঘদিনের রক্ষণশীল ইমেজ ভেঙে এবার নারী ও অমুসলিম প্রার্থীদের মাঠে নামানো, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের তুলে ধরার মাধ্যমে এক ভিন্ন ধারার রাজনীতিতে প্রবেশ করেছে। ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী মূলত পুরুষ এবং মুসলিম নেতৃত্বের উপর নির্ভরশীল থাকলেও এবার তারা এই ধারা থেকে বেরিয়ে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে নারী ও অমুসলিম প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জোর আলোচনা চলছে। নারীদের মধ্যে অধ্যাপক নুরুন্নাহার সিদ্দিকা, জামায়াতে ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, শিক্ষাবিদ ও সমাজসেবিকা হিসাবে পরিচিত। তিনি বর্তমান সরকারের আমল থেকে দলকে সক্রিয় রেখেছেন। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ একজন প্রকৌশলী ও বক্তা, যিনি টিভি টক শোতে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। জামায়াত তাকে জাতীয় সংসদেও নিতে চাইছে। এছাড়াও প্রাক্তন সংরক্ষিত নারী আসনের এমপি ডাক্তার আমিনা শফিক এবং শাহনারা বেগমের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রীরাও, যারা পেশায় ডাক্তার ও আইবিএ গ্রাজুয়েট, তাদের প্রার্থী করার বিষয়ে দল ভাবছে। অমুসলিম প্রার্থীদের মধ্যে খুলনার ডুমুরিয়ার বাটিয়াঘাটা আসনে শ্রী কৃষ্ণ নন্দী, যিনি জামায়াতের অমুসলিম শাখার খুলনা জেলা সভাপতি, তার নাম প্রার্থী হিসেবে উঠে এসেছে। মাগুরা ২ আসন থেকে বাংলাদেশের অমুসলিম শাখার মাগুরা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার পরেশ কান্তি সাহা প্রার্থী হতে পারেন। জামায়াতে ইসলামের এই নতুন কৌশল এবং সাংগঠনিক শক্তি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নারী ও অমুসলিমদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এবং স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার দাবি তাদের একটি নতুন ভাবমূর্তি তৈরি করছে। দলটির বিশ্বাস, তাদের সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অধীনে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমিরে জামায়াতের গতিশীল নেতৃত্বে দলটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারবে বলে মনে করছেন তারা। এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত হয় তা সময়ই বলে দেবে। এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার সাম্প্রতিক বিশ্লেষণে জামায়াতে ইসলামের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গভীর পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে, জনগণের নতুন রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা, অন্যান্য দলের অতীত ব্যর্থতা এবং জামায়াতের নিজস্ব কৌশলগত পরিবর্তনের কারণে দলটি এখন ক্ষমতায় আসার এক উজ্জ্বল সম্ভাবনার দ্বারপ্রান্তে। এই পথে জামায়াতকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, জামায়াত শিবির কি আসলে নারী বিদ্বেষী নাকি নারীদের প্রতি শ্রদ্ধাশীল? কমেন্টে যার যার মতামত জানাতে ভুলবেন না। জানাতে পারেন আগামী নির্বাচনে কে কাকে ভোট দেবেন। আল্লাহ হাফিজ।